ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। ধরুন, জীবনের অনেকটা সময় ব্যয় করে, মানে অনেক কষ্ট করে কেউ একজন মই বেয়ে একটি উঁচু দেয়ালের একদম চূড়ায় উঠলেন। হ্যাঁ, অনেক খাটনির পর। ঠিক। কিন্তু ওপরে ওঠার পর তিনি আবিষ্কার করলেন যে মইটা আসলে ভুল দেয়ালে হেলান দেওয়া ছিল। উফ, খুব ভয়াবহ একটা ব্যাপার। একদম তাই। সারা জীবনের অর্জন আর সফলতার পর যদি এমন উপলব্ধি হয়, তবে সেটি কতটা হতাশার হতে পারে ভাবুন তো। আজ আমাদের এই গভীর আলোচনার কেন্দ্রে রয়েছে ঠিক এমনই একটি দর্শন, যা মানুষকে এই ভুল দেয়ালে মই রাখা থেকে বাঁচায়। হ্যাঁ, আর এই দর্শনটির উৎস কিন্তু খুব সাধারণ কোনো জায়গা নয়। ঠিক বলেছেন। আমরা কথা বলছি স্টিফেন আর কোভের লেখা সেই বিশ্ববিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল নিয়ে। এটি এমন একটি বই যার 15 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে। বিশাল একটা সংখ্যা। বিশাল তো বটে, কিন্তু আজকের এই সেশনে আমরা শুধু এর জনপ্রিয়তার গল্প করব না। আমাদের মেশিন হল গত 200 বছরের সফলতার সাহিত্যের একেবারে চুলছেরা পর্যালোচনার উপর ভিত্তি করে লেখা এই বইটির মূল নির্যাসটুকু বের করে আনা। একদম। মানে এটি কোনো সাধারণ কিভাবে রাতারাতি সফল হবেন জাতীয় গাইড নয়। এটি মূলত মানুষের চরিত্র এবং দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে ফেলার একটি পদ্ধতি। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বইটি শুধু কিছু বিচ্ছিন্ন দক্ষতা বা কৌশল শেখানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আচ্ছা, মানে শর্টকাট কোনো টেকনিক নয়। না, একদমই না। কবে আসলে গত 2 শতাব্দীর সাহিত্যের দিকে তাকিয়ে দেখেছেন যে প্রথম 150 বছর মানুষের সফলতার মাপকাঠি ছিল ক্যারেক্টার এথিক, মানে মানুষের চরিত্র, সততা আর ধৈর্য। ভেতরের গুণাবলী। হ্যাঁ, কিন্তু গত 50 বছরে তা বদলে গিয়ে দাঁড়িয়েছে পার্সোনালিটি এথিক, অর্থাৎ ওই যে দ্রুত জনসংযোগের কৌশল বা সাময়িক কিছু টেকনিকের উপর। হ্যাঁ, মানে কিভাবে মানুষের সাথে কথা বলে কাজ আদায় করা যায়, এই ধরনের আর কি। ঠিক, কিন্তু কোভে আমাদেরকে পুনরায় সেই চরিত্রের ভিত্তিতে ফিরে যাওয়ার কথা বলেছেন। আর এর গভীরে লুকিয়ে আছে চমৎকার একটি ভারসাম্য, যাকে তিনি বলেছেন পিপিসি ব্যালেন্স। হুম পিআরপিসি, বিষয়টা একটু ভেঙে বলবেন। নিশ্চয়ই। এখানে পি মানে হলো প্রোডাকশন বা কাঙ্ক্ষিত ফলাফল, আর পিসি মানে হলো প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ সেই ফলাফল উৎপাদন করার সক্ষমতা। ও আচ্ছা, মানে সেই সোনার ডিম পাড়া রাজহাঁসের পুরনো গল্পটার মতো, তাই না? একেবারে নিখুঁত উপমা ধরেছেন। মানুষ অনেক সময় ওই সোনার ডিমের মানে পিয়ের লোভে এতই মরিয়া হয়ে ওঠে যে তারা হাঁসটিকেই মেরে ফেলে। হ্যাঁ, আর হাঁসটাই তো এখানে পিসি বা সক্ষমতা। ঠিক তাই। সত্যিকারের কার্যকারিতা বা ইফেক্টিভনেস অর্জন করতে হলে এই ফলাফল এবং সক্ষমতার মধ্যে একটি নিখুঁত সামঞ্জস্য থাকতে হবে। দারুণ একটা পয়েন্ট। আর এই সক্ষমতা তৈরি করার সূত্র ধরেই তো বইটির একেবারে মূল ভিত্তি, মানে ইনসাইড আউট বা ভেতর থেকে বাইরের পরিবর্তনের ধারণাটি চলে আসে। হ্যাঁ, এটাই মূল চাবিকাঠি। আমি যখন সোর্স ম্যাটেরিয়ালসগুলো পড়ছিলাম, মানে আমার কাছে বিষয়টা অনেকটা কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মতো মনে হচ্ছিল। আচ্ছা, কিভাবে? ধরুন, কেউ যদি তার ডিভাইসে খুব ভারী বা অত্যাধুনিক কোনো সফটওয়্যার চালাতে চায়, তবে সবার আগে তো মেশিনের ভেতরের যন্ত্রাংশ বা হার্ডওয়্যার শক্তিশালী করতে হবে, তাই না? একদম। তো বাইরের জগৎকে বদলানোর আগে নিজের ভেতরটাকে প্রস্তুত করার এই পদ্ধতিটি মানুষের মনস্তত্ত্বে আসলে কিভাবে কাজ করে। আপনার উপমাটি যদি আমরা আরেকটু এগিয়ে নিই, তবে এই প্যারাডাইম শিফট বা চিন্তার ছাঁচ বদলানোটা হলো ডিভাইসের পুরো অপারেটিং সিস্টেমটাই বদলে ফেলা। ও, মানে শুধু হার্ডওয়্যার নয়, একেবারে গোড়া থেকে পরিবর্তন। হ্যাঁ, ইনসাইড আউট পদ্ধতিটি মূলত বোঝায় যে যে কোনো পরিবর্তনের শুরুটা হতে হবে একদম নিজের ভেতর থেকে, মানে নিজের উদ্দেশ্য, নিজের দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চরিত্র নিয়ে সবার আগে কাজ করতে হবে। আচ্ছা। কোভে বলেছেন, এই ভেতরের চরিত্রটাই হলো সেই লেন্স যার ভেতর দিয়ে মানুষ পৃথিবীটাকে দেখে। লেন্স যদি ঘোলা থাকে, তবে বাইরের পৃথিবী যতই সুন্দর হোক না কেন তা স্পষ্ট দেখা যাবে না। এটা খুব সুন্দর একটা কথা। আর এই কারণেই তিনি মানুষের মানসিক বিকাশকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ফেলেছেন। তিনি বলেছেন, মানুষকে প্রথমে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্স থেকে স্বাধীনতায় পৌঁছাতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্স, হুম এবং তারও পরে যেতে হবে পারস্পরিক নির্ভরশীলতায় বা ইন্টারডিপেন্ডেন্সে। হুম এই পর্যায়ক্রমিক উত্তরণের জায়গাতেই আমার ছোট্ট একটি খটকা আছে। বলুন। বর্তমান কর্মক্ষেত্র
বা সমাজ ব্যবস্থায় আমরা তো প্রতিনিয়ত টিম ওয়ার্ক, কোল্যাবোরেশন বা সবার সাথে মিলেমিশে কাজ করার কথা শুনি। হ্যাঁ, এটাই তো কর্পোরেট বাজওয়ার্ড এখন। ঠিক। তো লেখক কেন পরনির্ভরশীলতার থেকে সরাসরি পারস্পরিক নির্ভরশীলতায় না গিয়ে মাঝখানে ব্যক্তিগত স্বাধীনতার স্তরটি পার হওয়াকে এত বড় শর্ত হিসাবে দাঁড় করালেন? কারণটা মানুষের মনস্তত্ত্বের একদম গভীরে প্রথিত। বইটিতে একটি অত্যন্ত শক্তিশালী বাক্য রয়েছে, ইন্টারডিপেন্ডেন্স ইজ এ চয়েস অনলি ইন্ডিপেন্ডেন্ট পিপল ক্যান মেক। আচ্ছা, মানে শুধুমাত্র স্বাধীন মানুষরাই পারস্পরিক নির্ভরশীল হওয়ার সিদ্ধান্ত নিতে পারে। একদম তাই। একটু ভেবে দেখুন, যে ব্যক্তি মানসিকভাবে, আর্থিকভাবে বা আবেগগতভাবে অন্যের উপর নির্ভরশীল, সে কিভাবে অন্যের সাথে সমানতালে সহযোগিতা করবে? তার ভেতরে তো সবসময় একটি নিরাপত্তাহীনতা কাজ করবে। হ্যাঁ, সে হয় অন্যের কথায় খুব সহজে প্রভাবিত হয়ে যাবে, অথবা নিজের মতামতটা জোর করে চাপিয়ে দিতে চাইবে। সত্যিকারের আত্মসম্মান আসে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে। বুঝতে পেরেছি। আর ঠিক এখান থেকেই শুরু হয় বইয়ের প্রথম ৩টি অভ্যাসের আলোচনা, যেগুলোকে লেখক বলেছেন প্রাইভেট ভিক্টরি বা ব্যক্তিগত বিজয়। বাইরের দুনিয়ায় বড় কোনো পরিবর্তন আনার আগে নিজের ভেতরের এই লড়াইয়ে জয়ী হওয়াটা আবশ্যক। তার মানে প্রথম ৩টি অভ্যাস হল সেই ব্যক্তিগত বিজয়ের হাতিয়ার। প্রথম অভ্যাসটি তো হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ বা উদ্যোগী হওয়া, তাই না? হ্যাঁ, আর এখানে রেসপন্সিবিলিটি শব্দটিকে লেখক আক্ষরিক অর্থে ভেঙে দেখিয়েছেন। মানে রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া, আর এবিলিটি অর্থাৎ ক্ষমতা, এই তো? ঠিক, প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা। পাশাপাশি সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্নের যে মানসিক মডেল তিনি দেখিয়েছেন, সেটি মানুষের দৈনন্দিন হতাশার একটি বড় কারণ ব্যাখ্যা করে। এই বৃত্তের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা নিয়ে একটু বিস্তারিত বলা যায়? নিশ্চয়ই। এই মডেলটি মানুষের শক্তির অপচয় কিভাবে হয় তার একটি নিখুঁত চিত্র তুলে ধরে। ধরুন, সার্কেল অফ কনসার্ন বা উদ্বেগের বৃত্তে থাকে সেই বিষয়গুলো, যেমন দেশের অর্থনীতি, বৈশ্বিক রাজনীতি, আবহাওয়া বা বসের মেজাজ। মানে যেগুলোর উপর মানুষের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। একদম। কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ এগুলো নিয়েই সারাদিন অভিযোগ করে আর মানসিকভাবে ক্লান্ত হয়। হ্যাঁ, এটা আমরা সবাই কম বেশি করি। অন্যদিকে সার্কেল অফ ইনফ্লুয়েন্স বা প্রভাবের বৃত্ত হল সেই জায়গা যেখানে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ আছে। যেমন নিজের আচরণ বা নিজের দক্ষতা। হ্যাঁ, অথবা একটি কঠিন পরিস্থিতিতে নিজের শান্ত থাকার ক্ষমতা। প্রোঅ্যাক্টিভ মানুষরা সবসময় নিজেদের প্রভাবের বৃত্তে মনোযোগ দেন। তারা বুঝতে পারেন যে উদ্দীপক বা স্টিমুলাস এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে। আচ্ছা। আর সেই ফাঁকা জায়গাতেই মানুষের স্বাধীনতা লুকিয়ে আছে। পরিস্থিতি যেমনই হোক, আমি কিভাবে তার মোকাবেলা করব সেটি একান্তই আমার সিদ্ধান্ত। দারুণ। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকেই তো দ্বিতীয় অভ্যাসের প্রয়োজনীয়তা তৈরি হয়। একদম। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, বা পরিণামের কথা ভেবে শুরু করা। কোভি একে বলেছেন পার্সোনাল লিডারশিপ। হ্যাঁ, এখানে একটি মজার ধারণা আছে যে কোনো জিনিস বাস্তবে তৈরি হওয়ার আগে মানুষের মনে দুবার তৈরি হয়, একবার চিন্তায় বা নকশায়, আরেকবার বাস্তবে। ঠিক। যেমন বাড়ি তৈরির আগে ব্লুপ্রিন্ট তৈরি হয়। ঠিক, কিন্তু এই ব্যক্তিগত নেতৃত্বের জায়গায় তিনি একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট বা ব্যক্তিগত লক্ষ্যের ঘোষণাপত্র তৈরির ওপর খুব জোর দিয়েছেন। আমার প্রশ্ন হল, এই স্টেটমেন্টটি শুধু কাগজে লেখা কিছু কথা থেকে কিভাবে জীবনের একটি চালিকা শক্তিতে পরিণত হয়? মানে, এটা কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট মূলত সংজ্ঞায়িত করে একজন ব্যক্তি জীবনের শেষে নিজেকে কোথায় দেখতে চান এবং কোন মূল্যবোধগুলো তার পথ চলাকে নিয়ন্ত্রণ করবে। ওই যে আমরা শুরুতেই যে ভুল দেওয়ালে মই রাখার কথা বলেছিলাম। একদম ঠিক ধরেছেন। এই মিশন স্টেটমেন্ট হলো সেই সঠিক দেওয়ালটি চিনে নেওয়ার উপায়। কোভের মতে, যখন কেউ এমন একটি স্পষ্ট মিশন স্টেটমেন্ট তৈরি করেন, তখন সেটি তার জীবনের কেন্দ্রে একটি অপরিবর্তনীয় ভিত্তি স্থাপন করে। আচ্ছা, মানে একটা শক্ত খুঁটি আর কি। হ্যাঁ, আর এই কেন্দ্র থেকে 4টি জিনিস উৎপন্ন হয়। প্রথমটি সিকিউরিটি বা নিরাপত্তা, যা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। দ্বিতীয়টি গাইডেন্স, যা সিদ্ধান্ত নেওয়ার সময় একটি অভ্যন্তরীণ কম্পাস হিসাবে কাজ করে। হুম। তৃতীয়টি উইজডম বা প্রজ্ঞা, যা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দেয়। এবং চতুর্থটি পাওয়ার বা শক্তি, যা ভয়কে জয় করে
কাজ করার ক্ষমতা যোগায়। অসাধারণ। আর এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই আমরা তৃতীয় অভ্যাসে পৌঁছাই, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, বা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। হ্যাঁ, একে বলা হয়েছে পার্সোনাল ম্যানেজমেন্ট বা ব্যক্তিগত ব্যবস্থাপনা। এখানেই তো সেই বিখ্যাত টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্সের কথা এসেছে, তাই না? যেখানে কাজগুলোকে জরুরি আর গুরুত্বপূর্ণ এই দুটি মাপকাঠিতে 4 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 4 কোয়াড্রেন্টস। বিশেষ করে কোয়াড্রেন্ট 2 বা দ্বিতীয় চতুর্থাংশের কথা বলা হয়েছে, যেখানে কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। কিন্তু এখানে আমার একটি বড় ধরনের পাল্টা যুক্তি আছে। আচ্ছা, বলুন তো শুনি। তত্ত্বে কথাটি শুনতে তো দারুণ লাগে, কিন্তু ধরুন যদি 2 নম্বর অভ্যাসটি কোনো ভবনের নকশা হয়, তবে 3 নম্বর অভ্যাসটি হলো সেই নকশা অনুযায়ী প্রতিদিন ইট গাঁথার কাজ। ঠিক। কিন্তু বাস্তব দুনিয়ায় মানুষ যখন কোয়াড্রেন্ট 1-এর সংকটে ডুবে থাকে, মানে ধরুন বসের ইমেলের উত্তর 5 মিনিটের মধ্যে দেওয়া, ক্লায়েন্টের ক্রাইসিস সামলানো বা হঠাৎ অসুস্থতা, হ্যাঁ, যেগুলো আসলেই খুব জরুরি। ঠিক তখন ওই কোয়াড্রেন্ট 2-এর কাজ, যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা বা নিজের স্কিল বাড়ানোর মতো কাজের জন্য সময় বের করা, কি এক ধরনের বিলাসিতা নয়? বইয়ের সমাধানটি এখানে কতটা বাস্তবসম্মত? এই প্রশ্নটি সম্ভবত এই অভ্যাসের সবচেয়ে বড় বাধাটিকেই নির্দেশ করে। মানুষ স্বভাবতই জরুরি কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়, কারণ এটি তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। আর এটা সমাধান করলে মনে হয় অনেক কাজ করে ফেললাম। একদম, এক ধরনের ডোপামিন রিলিজ হয়। মানুষ নিজেকে খুব কর্মব্যস্ত মনে করে। কিন্তু কোভে বলছেন, বেশিরভাগ মানুষ মনে করেন তাদের মূল সমস্যা হলো শৃঙ্খলার অভাব। আসলে সমস্যা শৃঙ্খলার নয়। তাহলে সমস্যাটা কোথায়? অধিকার পাওয়া কাজগুলোকে রুটিনে ফেলা বেশি জরুরি। একটু বুঝিয়ে বলবেন। মানে মানুষ সাধারণত তাদের ক্যালেন্ডারের ফাঁকা জায়গায় গুরুত্বপূর্ণ কাজ বসানোর চেষ্টা করে। কোভে বলছেন ঠিক উল্টোটা করতে। আগে গুরুত্বপূর্ণ কাজ বসাতে হবে। হ্যাঁ, আগে নিজের গুরুত্বপূর্ণ কাজ বা কোয়াড্রেন্ট 2 এর জন্য ক্যালেন্ডারের সময় ব্লক করে রাখতে হবে। এরপর যদি সময় বাঁচে তবে অন্য কাজগুলো করতে হবে। কিন্তু অন্য কাজগুলো তো এসে ঘাড়ের উপর পড়বে। পড়বে। আর এর জন্যই কোয়াড্রেন্ট 3, মানে যা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যেমন অপ্রয়োজনীয় মিটিং বা অন্যের চাপিয়ে দেওয়া কাজ, এগুলোকে দৃঢ়তার সাথে না বলতে শিখতে হবে। এটা তো বেশ কঠিন। কঠিন, কিন্তু যখন আপনার ভেতর একটি বড় হ্যাঁ, মানে আপনার মিশন স্টেটমেন্ট থাকে, তখন বাইরের ছোটখাটো বিষয়গুলোকে না বলাটা অনেক সহজ হয়ে যায়। ও, বুঝতে পেরেছি। তার মানে আসল কাজ হলো নিজের ক্যালেন্ডারকে নিজের লক্ষ্যের দাস বানানো, অন্যের ক্রাইসিসের নয়। একেবারে নিখুঁত বলেছেন। তো এই 3টি অভ্যাসের মাধ্যমে একটি শক্ত ব্যক্তিগত ভিত্তি তৈরি হলো। একজন মানুষ প্রাইভেট ভিক্টরি অর্জন করলেন। এরপর শুরু হয় ট্রানজিশন, মানে ব্যক্তিগতভাবে স্বাধীন হওয়ার পর আসে অন্যদের সাথে মিলে কাজ করার পর্ব, অর্থাৎ পাবলিক ভিক্টরি। হ্যাঁ, আসল সামাজিক যুদ্ধ। আর এর শুরুতেই আসে একটি অত্যন্ত আকর্ষণীয় রূপক, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট বা আবেগিক ব্যাংক হিসাব। এটা আসলে কিভাবে কাজ করে? এটি মানুষের সাথে সম্পর্কের একটি অত্যন্ত বাস্তবসম্মত মনস্তাত্ত্বিক মডেল। আমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখি যাতে প্রয়োজনে তুলতে পারি, তেমনি প্রতিটি মানুষের সাথে আমাদের সম্পর্কেও বিশ্বাস জমা রাখতে হয়। আচ্ছা। কেউ যখন প্রতিশ্রুতি রক্ষা করে, ছোট ছোট সদয় আচরণ করে, অন্যের কাছ থেকে প্রত্যাশাগুলো পরিষ্কার করে বা ভুল হলে আন্তরিকভাবেও দ্রুত ক্ষমা চায়, তখন এই অ্যাকাউন্টে ডিপোজিট বা জমা হয়। মানে বিশ্বাসটা বাড়ে? হ্যাঁ, ফলে সম্পর্কের ভিত্তি মজবুত হয়। তখন যদি কোনো ভুল বোঝাবুঝিও হয়, ওই জমা থাকা বিশ্বাস সেই পরিস্থিতি সামলে নেয়। আর যদি এর উল্টোটা হয়? তখন সেখান থেকে উইথড্র বা উত্তোলন হতে থাকে। মানে কেউ যখন কথা দিয়ে কথা রাখে না, অবজ্ঞা করে বা নিজের অহংকার ধরে রাখে, অ্যাকাউন্ট যখন শূন্য বা মাইনাসে চলে যায়, তখন সেই সম্পর্কে প্রতিটি শব্দই সন্দেহের চোখে দেখা হয়। ওহ, খুব সত্যি একটা কথা। 4 নম্বর অভ্যাসটি ঠিক এই ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে। 4 নম্বর অভ্যাসটি হল থিঙ্ক উইন উইন, বা সবার জয়ে জয়ের কথা ভাবা। এটি নাকি শুধু কোনো দর কষাকষির কৌশল বা টেকনিক নয়, বরং মানুষের সাথে মিথস্ক্রিয়ার একটা পূর্ণাঙ্গ দর্শন। একদম। কিন্তু ব্যবসা বা প্রতিযোগিতামূলক পৃথিবীতে এই উইন উইন দর্শন কি সত্যিই কাজ করে? মানে যেখানে সবাই নিজের লাভের কথা আগে ভাবে। কাজ করে, এবং দীর্ঘমেয়াদে এটি একমাত্র টেকসই উপায়। উইন উইন দর্শনটি মূলত অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতার উপর ভিত্তি করে তৈরি। প্রাচুর্যের মানসিকতা। হ্যাঁ,
এটি হলো এই বিশ্বাস যে পৃথিবীতে সবার জন্য যথেষ্ট সম্পদ, সুযোগ এবং সাফল্য রয়েছে। একজনের সফল হওয়ার অর্থ এই নয় যে আরেকজনকে ব্যর্থ হতে হবে। আর এর বিপরীতটা কি? এর বিপরীত হল স্ক্যারসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতা, যেখানে মানুষ মনে করে জীবন হলো একটি পিৎজার মতো। কেউ এক টুকরো বেশি নিলে আমার ভাগে এক টুকরো কম পড়বে। হা হা, দারুণ উপমা। কোভে বলছেন, সত্যিকারের উইন উইন চুক্তিতে পৌঁছানোর জন্য মানুষের মধ্যে যেমন নিজের অনুভূতি ও চাওয়া প্রকাশের সাহস থাকতে হয়, তেমনি অন্যের অনুভূতির প্রতি গভীর সম্মান বা বিবেচনাও থাকতে হয়। সাহস এবং বিবেচনার এই ভারসাম্যই হল পরিপক্কতা। আর এই অন্যের অনুভূতির প্রতি বিবেচনার কথা উঠলেই কিন্তু ৫ নম্বর অভ্যাসটি সামনে আসে। ঠিক ধরেছেন। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। অর্থাৎ প্রথমে অন্যের কথা বোঝার চেষ্টা করা, তারপর নিজেকে বোঝানো। একে বলা হয়েছে এমপ্যাথেটিক লিসনিং বা সহানুভূতিশীল শ্রবণ। হ্যাঁ। আমার কাছে এটা অনেকটা ডাক্তারদের মতো মনে হয়েছে। মানে কোনো রোগী তো ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন না যে আমার খুব পেট ব্যথা, আমাকে দ্রুত একটা ইনজেকশন দিন। হ্যাঁ, আর ডাক্তারও তো না শুনেই ইনজেকশন দেন না, তাই না? একদম। আগে রোগ নির্ণয় বা ডায়াগনোসিস করতে হয়, তারপর প্রেসক্রিপশন। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রেও তো আগে অন্যের মনের অবস্থা ডায়াগনোজ করা দরকার। খুব সুন্দর বলেছেন। সমস্যা হলো বেশিরভাগ মানুষ শোনার জন্য শোনে না, তারা শোনে উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, মনে মনে উত্তর রেডি করতে থাকে। ঠিক। তারা অন্যের কথার ভেতর নিজেদের আত্মজীবনী খুঁজতে থাকে। কেউ কিছু বললে তারা মূল্যায়ন করে, প্রশ্নবাণে জর্জরিত করে, উপদেশ দেয় অথবা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করায়। কিন্তু এমপ্যাথেটিক লিসনিং তো এটা নয়। একদমই না। এমপ্যাথেটিক লিসনিং হলো এমন এক গভীর মনস্তাত্ত্বিক মনোযোগ, যেখানে শুধু কান দিয়ে নয়, চোখ এবং হৃদয় দিয়ে অন্যের কথা শুনতে হয়। তার আবেগ এবং দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখার চেষ্টা করতে হয়। এটা তো বেশ কঠিন কাজ। কঠিন, কিন্তু এটি মানুষের মনস্তাত্ত্বিক অক্সিজেনের মতো কাজ করে। যখন কেউ দেখে যে তাকে সত্যি সত্যি বোঝা হচ্ছে, তখন তার ভেতরের আত্মরক্ষার দেয়ালগুলো ভেঙে পড়ে এবং সেও অন্যের কথা শোনার জন্য উন্মুক্ত হয়। কিন্তু এখানে একটি বড় ধরনের ঝুঁকি থেকে যায় না? কিরকম? অন্যের কথা এত গভীরভাবে শুনলে এবং তাদের জায়গায় নিজেকে দাঁড় করালে তো মানুষ তাদের দ্বারা প্রভাবিতও হতে পারে। মানে কেউ যদি সবসময় অন্যের কথা বুঝতে গিয়ে নিজের শক্ত অবস্থান থেকে সরে আসে, তবে কি সে অন্যের হাতের পুতুলে পরিণত হবে না? খুব যৌক্তিক একটা প্রশ্ন। হ্যাঁ, কারণ সহানুভূতিশীল হতে গিয়ে নিজের স্বকীয়তা হারানোর এই ভয় তো অনেকেই পান। যদি আমরা এই বিষয়টিকে বড় পরিসরের সাথে যুক্ত করি, তাহলেই প্রথম ৩টি অভ্যাসের আসল শক্তি এখানে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, কিভাবে? মনে আছে আমরা প্রাইভেট ভিক্টরির কথা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ। সেই প্রথম ৩টি অভ্যাসের মাধ্যমে কিন্তু মানুষ তার ভেতরে একটি অপরিবর্তনীয় সত্তা বা চেঞ্জলেস ইনার কোর তৈরি করে ফেলেছে। তার নিজের নীতি, মূল্যবোধ এবং মিশন স্টেটমেন্ট একেবারে পাথরের মতো শক্ত। বুঝতে পেরেছি। যখন ভেতরের শেকড় এত গভীরে প্রথিত থাকে, তখন অন্যের কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেও নিজের অবস্থান হারানোর ভয় থাকে না। মানুষ তখনই অন্যের দ্বারা প্রভাবিত হতে ভয় পায় যখন তার নিজের ভেতরে কোনো শক্ত ভিত্তি থাকে না। দারুণ একটা সংযোগ। হ্যাঁ, এই ভেতরের শক্তির কারণেই একজন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে অন্যের চিন্তার প্রবাহে ভাসিয়ে দিয়েও আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। চমৎকার। প্রথম ৩টি অভ্যাস আমাদেরকে সেই শেকড় দিচ্ছে যা ঝড়ের দিনেও মাটির সাথে আটকে রাখে, আর পরের অভ্যাসগুলো ডালপালা মেলতে সাহায্য করে। একদম পারফেক্ট উপমা। আর এই পারস্পরিক বোঝাপড়া থেকেই জন্ম নেয় ৬ নম্বর অভ্যাস, সিনার্জাইজ বা সৃজনশীল সহযোগিতা। এটি হলো সেই জাদুকরী পর্যায় যেখানে ১ আর ১-এ ২ হয় না, বরং ৩, ৪ বা তারও বেশি হয়ে যায়। হ্যাঁ, সিনার্জি। যখন মানুষ একে অপরের পার্থক্যগুলোকে সম্মান করতে শেখে, তখন তারা নাকি এমন একটি থার্ড অল্টারনেটিভ বা তৃতীয় সেরা বিকল্প খুঁজে বের করতে পারে। ঠিক। সিনার্জি হলো পুরো প্রক্রিয়ার চূড়ান্ত সৃজনশীল পর্যায়। এটি মূলত এই উপলব্ধির উপর দাঁড়িয়ে আছে যে পৃথিবীতে সবাই আলাদা এবং সবাই নিজের লেন্স দিয়ে পৃথিবী দেখে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির পার্থক্য। যখন দুজন মানুষের মধ্যে মতপার্থক্য হয়, তখন সাধারণ মানুষ সেটাকে দ্বন্দ্ব হিসাবে দেখে। কিন্তু যিনি সিনার্জিতে বিশ্বাস করেন, তিনি ভাবেন আপনি বিষয়টি অন্যভাবে দেখছেন। দারুণ, চলুন দেখি এর পেছনে কি আছে। মানে তারা ভয় পান না। না, তারা নিজের আইডিয়া বা অন্যের আইডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন না,
বরং দুজনের আইডিয়া মিলিয়ে সম্পূর্ণ নতুন একটি থার্ড অল্টারনেটিভ তৈরি করেন, যা আগে অস্তিত্বেই ছিল না। এটি হলো ভিন্নতাকে উদযাপন করা, সহ্য করা নয়। অসাধারণ। তো এই 6টি অভ্যাসের মধ্যে দিয়ে যাওয়া তো একটি বিশাল মনস্তাত্ত্বিক যাত্রা। প্ররোচক হওয়া থেকে শুরু করে সিনার্জি তৈরি করা পর্যন্ত এগুলো অর্জন করা কঠিন। খুবই কঠিন। কিন্তু অর্জন করার পর এগুলোকে বাঁচিয়ে রাখা আরও বেশি চ্যালেঞ্জিং, তাই না? এখানেই আসে ট্রানজিশনের একেবারে শেষ ধাপ, চক্রের ঊর্ধ্বগতি, এবং আমাদের 7 নম্বর অভ্যাস শার্পন দ্য স বা করাত ধারালো করা। হ্যাঁ, এটি হলো আত্মনবায়ন। ধরুন, কোনো মানুষ যদি একটি ভোঁতা করাত দিয়ে সারাদিন গাছ কাটার চেষ্টা করে, তবে সে শুধু ঘামবে, কিন্তু কাজ এগোবে না। তাকে তো আগে করাতটা ধারালো করতে হবে। ঠিক, কিন্তু তাকে যদি বলা হয় করাতটা ধারালো করে নিতে, সে হয়তো বিরক্ত হয়ে বলবে, আমার তো গাছ কাটতেই সব সময় চলে যাচ্ছে, ধারালো করার সময় কোথায়? আমাদের দৈনন্দিন জীবনেও ঠিক এমনটিই ঘটে। একদম। কোভে এখানে আত্মনবায়নের জন্য মূলত 4টি মাত্রার কথা বলেছেন, যার মধ্যে অন্তত 3টি মাত্রার চর্চা অত্যন্ত জরুরি। মাত্রাগুলো কি কি? প্রথমত শারীরিক মাত্রা, সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং ব্যায়ামের মাধ্যমে শরীরকে কর্মক্ষম রাখা। দ্বিতীয়ত মানসিক মাত্রা, ভালো বই পড়া, লেখালেখি করা এবং নিজের চিন্তার প্রসার ঘটানো। আর তৃতীয়টা? তৃতীয়টি হল সামাজিক বা আবেগিক মাত্রা। প্রতিদিনের জীবনে অন্যদের সাথে সম্পর্কগুলোতে ওই 4, 5 এবং 6 নম্বর অভ্যাসগুলোর চর্চা করা। এই মাত্রাগুলোকে নিয়মিত রিচার্জ না করলে আগের 6টি অভ্যাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এখানে একটি ব্যাপার খুব স্পষ্ট হয়ে উঠছে। এই 7টি অভ্যাস কেবল একটি পর্যায়ক্রমিক বা ধাপে ধাপে তৈরি করা কোনো টু ডু লিস্ট নয়। না, একেবারেই না। এর একটি অভ্যাসের উন্নতি অন্যগুলোর উপর দারুণ একটি ইতিবাচক প্রভাব ফেলে, অনেকটা চেইন রিঅ্যাকশনের মতো। ঠিক বলেছেন। যখন শরীর এবং মন ঠিক থাকছে, মানে 7 নম্বর অভ্যাস, তখন মানুষের প্রোঅ্যাক্টিভ হওয়ার ক্ষমতা বা 1 নম্বর অভ্যাস বেড়ে যাচ্ছে। আবার যখন নিজের ভেতরের লক্ষ্য পরিষ্কার থাকছে, 2 নম্বর অভ্যাস, তখন মানুষের সাথে সম্পর্কগুলোতে অনেক বেশি সততা বজায় রাখা যাচ্ছে। সব মিলিয়ে এটি যেন একটি চক্র। এটি এই বইয়ের মূল আত্মার একটি নিখুঁত বিশ্লেষণ। লেখক স্টিভেন কোভে 1996 সালে টাইম ম্যাগাজিন আমেরিকার 25 জন সবচেয়ে প্রভাবশালী মানুষের একজন হিসাবে নির্বাচিত করেছিল তার এই সুদূরপ্রসারী দর্শনের জন্য। ও তাই নাকি? হ্যাঁ, তিনি এই অভ্যাসগুলোকে একটি ঊর্ধ্বমুখী উন্নতির চক্র বা আপওয়ার্ড গ্রোথ স্পাইরাল হিসেবে দেখিয়েছেন। মানুষ যখন এই অভ্যাসগুলো চর্চা করে, তখন সে প্রতিনিয়ত শেখে, প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তা কাজে পরিণত করে। এটা তো চলমান একটা প্রক্রিয়া। একদম। এটি কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা, যা প্রতিটি আবর্তনের সাথে মানুষকে একটি উচ্চতর এবং আরও কার্যকর স্তরে নিয়ে যায়। তাহলে এসব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা যদি একদম বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখি, প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন সংকট আর অবিরাম তথ্যের স্রোতে ভাসতে থাকা এই পৃথিবীতে এই 7টি অভ্যাস কি এখনও প্রাসঙ্গিক? খুব ভালো একটা প্রশ্ন। উত্তরটা হলো হ্যাঁ, বরং আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। কারণ এগুলো শুধু বাহ্যিক পরিস্থিতি সামাল দেবার টেকনিক শেখায় না, বরং শেখায় কিভাবে পরিস্থিতির শিকার না হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে শক্ত করে ধরে রাখা যায়। একদম। ভেতর থেকে নিজেকে বদলানোর মাধ্যমে বাইরের জগৎকে জয় করার এই দর্শন সত্যি মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে। আর এই প্রাসঙ্গিকতার জায়গাটি থেকেই আমি একটি নতুন দিক নিয়ে সবাইকে একটু ভাবতে বলবো। আচ্ছা, সেটা কি? বর্তমান যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং এই হাইপার ডিজিটাল বিশ্বের কথা একটু ভাবা যাক। কোভের সেই টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সের সাথে যদি এটিকে মেলাই, মানে সামাজিক মাধ্যমের অ্যালগোরিদমগুলো তো ডিজাইনই করা হয়েছে আমাদের মস্তিষ্কে জরুরি বা আর্জেন্টের একটি কৃত্রিম সংকট তৈরি করার জন্য। হ্যাঁ, নোটিফিকেশনের পর নোটিফিকেশন। ঠিক, ক্রমাগত এই নোটিফিকেশন আর অন্তহীন ফিড তো প্রতিনিয়ত আমাদের মনোযোগ কাড়ছে। এই অবস্থায় সেই কোয়াড্রেন্ট 2, মানে যা জরুরি নয় কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে রক্ষা করা কি অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়নি? হ্যাঁ, আসলেই তো। এই প্রযুক্তিগত কোলাহলের মাঝে কিভাবে আমরা আমাদের সেই অপরিবর্তনীয় ইনার কোর বা ভেতরের সত্তাকে শান্ত রাখতে পারি, সেটি কিন্তু বর্তমান সময়ে চিন্তার অনেক বড় একটা বিষয়। সত্যিই, এটি গভীরভাবে ভাবার মতো একটি বিষয়।
অ্যালগরিদম আর নোটিফিকেশনের ভিড়ে নিজের ভেতরের শান্ত সত্তাটিকে রক্ষা করতে পারাটাই হয়তো আজকের দিনের সবচেয়ে বড় প্রাইভেট ভিক্টরি। আজকের এই অত্যন্ত বিশ্লেষণাত্মক এবং চিন্তা জাগা নিয়ে আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই 7টি অভ্যাসের দর্শন জীবনের ব্যক্তিগত এবং পেশাগত প্রতিটি পর্যায়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। আজকের এই গভীর বিশ্লেষণের এখানে সমাপ্তি টানছি।